আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভেলকিবাজের নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের আলামিন ভাইয়ের জীবনে ঘটে যাওয়া একটি বিভীষিকা শোনাতে যাচ্ছি। মোটামুটি প্রস্তুত হয়ে বসুন, কারণ আজকের যে ঘটনাটি আপনাদের বলতে যাচ্ছি সেটা আমার অন্য এপিসোডগুলোর থেকে অনেক ভয়ঙ্কর, আর এটা বাস্তব ঘটে যাওয়া। শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনার ভৌতিক রহস্য ভালো লাগে, আর ভিডিওতে একটি লাইক আর আপনার মতামত জানিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে বলে নিই, আলামিন ভাই আমাদের প্রতিবেশী ভাই। তিনি পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। তিনি ময়মনসিংহ মেডিকেলে অ্যাম্বুলেন্স চালান। বেশিরভাগ সময় তিনি মৃত লাশ নিয়ে যান মৃতের বাড়িতে। আমি ভৌতিক কাহিনী নিয়ে ভিডিও করি সেটা ভাই জানতে পারে। তারপর এলাকার এক ছোট ভাইয়ের থেকে আমার নাম্বার সংগ্রহ করে আমাকে ফোন দেন। ঈদে বাড়িতে এসে সময় করে গতকাল সন্ধ্যার পর ভাইয়ের সাথে বসি। ভাইয়ের মুখে তার জীবনের এই অদ্ভুত ভয়ঙ্কর বর্ণনা শুনে আমার শরীর ভয়ে জমে গেছে। চলুন শুনি মূল ঘটনা। একদিন একটি লাশ নিয়ে টানা হেঁচড়া শুরু হয়। কেউ নিতে চায়, ভাড়া বেশি যাচ্ছে, ফাঁসি দেওয়া লাশ, তাই ড্রাইভারগুলোর একটু পিছু টান। তারপর লাশটির বাবা এসে আমার হাতে ধরে খুব কান্নাকাটি করে বলে তার কাছে টাকা নেই। মেয়েটি তার জামাইয়ের বাড়িতে অনেক অত্যাচারিত হয়ে ফাঁসি নিয়ে নিজের জীবন শেষ করে দেয়। আমরা অনেক গরিব। আমার কিছুটা মায়া হয়। তারপর ভাড়া নিয়ে আর বাড়াবাড়ি না করে আমি যেতে রাজি হই। তখন আনুমানিক রাত 11:40 মতো বাজে। লাশ ঠিকঠাক উঠিয়ে রওনা হলাম। আমার সাথে থেকে আপন নামের একটি ছোট ভাই, 16 থেকে 17 হবে তার বয়স। তার পাশেই বসেছে মেয়ের বাবা। লাশটি যাবে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার সৈরাটি গ্রামে। ময়মনসিংহ শহর পার হয়ে যখন ব্রহ্মপুত্র ব্রিজে উঠি, তখন হঠাৎ আমার গাড়িটা একটা ঝাঁকুনি খেয়ে ওঠে। তারপর থেকে গাড়িটা আরও অনেক ওজন হয়ে ওঠে। মনে হচ্ছিল আমার গাড়িতে আরও অনেকে আছে। ফিস ফিস একটা আওয়াজ আসছে। 4-5 জন মিলে একসাথে গুনগুন করে কথা বললে যেমন শব্দ হয় ঠিক তেমন। আমি আপনকে জিজ্ঞেস করলাম, কিরে কিছু শুনতে পাচ্ছিস? আপন বলল, হ্যাঁ ভাই, মনে হচ্ছে গাড়ির পিছনে আরো অনেকে আছে। আমরা তখন শম্ভুগঞ্জ পার হয়ে গিয়েছি। যেহেতু এতটা রাত হয়নি, তখনও মোটামুটি কিছু মানুষ আর গাড়ি ছিল রাস্তায়। মনের ভেতর খুঁচখুচে শুরু হয় আমার ফ্রিজের উপর থেকেই। আমার কাছে মনে হচ্ছিল আমি গাড়িতে একটি লাশ নিয়ে যাচ্ছি না, আমার গাড়িতে অনেকগুলো লাশ আছে। যেহেতু আমি অ্যাম্বুলেন্স চালাই, সেহেতু টুকটাক এমন ঘটনা ঘটেই থাকে। তবে আজকের বিষয়টা একটু অন্যরকম লাগছে। কোনোভাবেই আমার মাথা থেকে সরাতে পারছি না। এদিকে সিগারেট একটার পর একটা আপন আমাকে ধরিয়ে দিচ্ছে, আর আমি টানছি। আমরা যখন শ্যামগঞ্জ পার হয়ে একটি বিলের মাঝামাঝি, তখন আপনের কাছে সিগারেট চাইলাম। আপন বলল, ভাই সিগারেট তো শেষ। তারপর দোকান খুঁজতে থাকি। হঠাৎ লাশের বাবা চিৎকার দিয়ে উঠে। তখন আপন ও আমি দুজনে ভয়ে চমকে উঠি। জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তিনি বললেন, পেছন থেকে 4-5টা হাত তার গলা টিপে ধরেছে। আমরা ততটা বিশ্বাস করিনি, কারণ আমরা ভেবে নিয়েছি মেয়ে হারানোর সুখে হয়তো আবল তাবল বলছে। বিলের শেষের দিকে দেখলাম একটা দোকান খোলা, লাইট জ্বলছে, কয়েকজন লোকও বসা আছে। লাইটের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে। দোকানের সামনে আমরা গাড়িটি থামালাম, আর আপনকে 100 টাকার একটা নোট ধরিয়ে দিলাম 10টা স্টার সিগারেট নিয়ে আসতে। তারপর আপন লাশের বাবাকে বলল, কাকা একটু সাইড দেন, নিচে নামবো। লাশের বাবা বলল, এখানে কোথায় নামবা, প্রস্রাব করবা নাকি? তখন আপন বলল, কাকা আপনি কি চোখে দেখেন না, একটা দোকান। তারপর আমি কথা কাটিয়ে গাড়ি থেকে নামলাম। ভাবলাম সবাইকে নিয়ে চাকিয়ে তারপর যাই। কিন্তু আমরা গাড়ি থেকে নামার পর সেখানে দেখি অন্ধকার আর অন্ধকার। শুধু আমার গাড়ির ইন্ডিকেটরগুলো জ্বলছে আর নিচ্ছে। ভাই এইটা কি হইল? কিছুই নাই। কেমনে কি?
আমি স্তব্ধ হয়ে এদিকে সেদিকে তাকিয়ে দেখলাম কিছুই নেই। একটা ডিস্ট্রিক্ট ট্রাক আসছে, সেটার দিকে তাকিয়ে রইলাম সবাই। ট্রাক যাওয়ার পর আপনকে ডাক দিলাম, কিন্তু পাশে কোনো শব্দ না পেয়ে পিছনে তাকিয়ে দেখি আপনকে মুখ চেপে ধরে লাশের বাবা কিলকিল করে হাসছে আর রাস্তার ধারে খাদে নিয়ে যাচ্ছে। আপন হাতগুলো উপরের দিকে নাড়াচাড়া করছে আর ঘুংরাচ্ছে। যেই আমি আপনকে আপন আপন বলে চিৎকার শুরু করে আপনের হাত ধরার জন্য খাদের পাশে যাচ্ছি, তখন আপন পিছন থেকে এসে আমাকে ধরে, ভাই কই যাও, কি হয়েছে, কি হয়েছে তোমার ভাই? আমি অবাক হয়ে সামনের দিকে তাকিয়ে দেখি কাঁধের নিচে কেউ নেই। লাশের বাবা ও আপন আমাকে টেনে ধরে আছে। পরিবেশ কেমন যেন অদ্ভুত আর শান্ত হয়ে গেছে। চারপাশ অদ্ভুত ঠান্ডা একটা বাতাস আমাদের ছুঁয়ে গেল। আমরা এক মুহূর্ত দেরি না করে আপনকে বললাম, গাড়িতে উঠ। আপনার লাশের বাবা গাড়িতে উঠলো, আমিও উঠলাম। গাড়ি স্টার্ট করছি, কিন্তু গাড়ি আমার স্টার্ট হয় না। আর গাড়িটা অনেক পাতলা মনে হচ্ছে। গাড়ির লুকিং গ্লাসে আমার চোখ পড়লো। দেখি সাদা কাপড়ে মোড়ানো একটি মেয়ে উল্টো দিকে হেঁটে যাচ্ছে। গাড়ির ভেতরে তাকিয়ে দেখি লাশ নেই। তারপর মেয়ের বাবাকে বললাম, আর আমরা যে যা সুরা পারি বলতে থাকলাম। তখন আনুমানিক প্রায় রাত 2টো বেজে গেছে। লাশের বাবাকে বললাম, আপনার মেয়ে চলে যাচ্ছে, ওকে ধরুন, চলুন ওরে ধরে নিয়ে আসি। কিন্তু লাশের বাবা গাড়ি থেকে নামবেন না। তিনি অনেক ভয় পেয়ে আছেন, আপনও অনেক ভয় পাচ্ছে আর আল্লাহ আল্লাহ করছে। রাস্তাটা একদম নীরব। আমরা শুধু অপেক্ষা করছি কখন ফজরের আজান দেবে, কারণ বাকিটা আমাদের বুঝতে বাকি। গাড়িতেই বসে আছি 3জন একসাথে, একজন অন্যজনের গা ঘেঁষে। 10 থেকে 15 মিনিট পরে হঠাৎ গাড়িতে অনেক জোরে একটা ধাক্কা লাগে। আমরা আরো ভয় পেয়ে উঠি, আর পেছন থেকে আবারও সেই গুনগুন শব্দ আসা শুরু করে। তখন ভয়ে ভয়ে পেছনের সিটের দিকে তাকালাম। আমি আজও আমার চোখগুলোকে বিশ্বাস করাতে পারিনি। দেখি 4-5 জন লোক পিছনে রাখা লাশটিকে ছিঁড়ে করে খাচ্ছে। প্রতিটি লোকের মুখে রক্তে লাল হয়ে আছে। তারপর আমি চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। পরদিন সকালে মাছ ধরার জন্য বিলে লোক আসে, তারা এসে আমাদের উদ্ধার করে। আমি জ্ঞান হারানোর পর তাদের সাথেও অনেক মর্মান্তিক ঘটনা ঘটে, কিন্তু তারা খুলে বলতে পারে না ঠিক কি ঘটেছিল। সকালে যে লাশ আমরা গাড়িতে রেখেছিলাম ঠিক সেরকমই আছে। আমরা যখন এলাকার লোকদের এসব ঘটনা বলি, কিন্তু বিশ্বাস করে না। উল্টো আমাদের বলে আমরা নাকি নেশা করে গাড়ি চালিয়েছি, তাই উল্টা পাল্টা বলছি। আমরা যারা অ্যাম্বুলেন্স চালাই সবাই ভাবে আমরা নেশা করে গাড়ি চালাই, কিন্তু সবাই নেশা করে না। হ্যাঁ, কিছু ড্রাইভার তারা নেশা করে গাড়ি চালায়, কিন্তু আমার জীবনে কোনোদিন আমি নেশা করিনি। আমার কাছে সে রাতটা একটা কল্পনা রাতের মতো মনে হয়। সে রাতের পর আমি আজ পর্যন্ত সুসাইড করার লাশ আমার গাড়িতে তুলিনি। তো শ্রোতা বন্ধুরা, আপনাদের কি মনে হয় এটা বাস্তব? মানে এমনও কি ঘটতে পারে কারো জীবনে? আমার পুরো শরীর ভয়ে জমে গেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আমার ভিডিওর যদি কোথাও কোনো ভুল থাকে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য। আপনাদের কাছে আমার এতটুকুই চাওয়া, অনেক কষ্ট করে ভিডিও বানাই, অনেক কষ্ট করে এই বাস্তব গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে পরের নতুন আরও একটি ভয়ঙ্কর